নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচনের উপর কোর্টের স্থগিতাদেশ। স্বৈরাচারের বিরুদ্ধে সত্যের জয় বলে দাবি এবিভিপির। চোরের তাণ্ডবে তটস্থ করিমগঞ্জবাসী। ব্যাংক ম্যানেজারের বাড়িতে সাফাই অভিযান চোরের দলের। ফের বিতর্কে ইআরডি ফাউন্ডেশন। হিন্দু হওয়ার জন্যই শিক্ষক শুভ্রপ্রতিম চক্রবর্তীকে মানসিক নির্যাতনের অভিযোগ খায়রুন্নাসা বেগম মহাবিদ্যালয়ের অধ্যক্ষের বিরুদ্ধে। ধর্মনগর রেলওয়ে স্টেশন থেকে আটক 3 বাংলাদেশি। কাছাড়ের সোনাবাড়ি ঘাটে অবৈধভাবে বালি উত্তোলন। ধৃতরাষ্ট্রের ভূমিকায় জেলা বন বিভাগ। বরাক ফিটনেস ফেস্টিভ্যাল আয়োজন করিমগঞ্জে। করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচনের উপর কোর্টের স্থগিতাদেশ। স্বৈরাচারী কলেজ অধ্যক্ষের অন্যায়ের বিরুদ্ধে সত্যের জয় বলে দাবি এবিভিপির। করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে এনএসওয়াই প্রার্থী এবিভিপি প্রার্থী থেকে মাত্র 2 ভোটে এগিয়ে থাকায় রিকাউন্টিংয়ের দাবি জানায় এবিভিপি। কলেজ কর্তৃপক্ষ সেই সময় রিকাউন্টিং না করে ফলাফল ঘোষণা করে দেয়। এ নিয়ে এবিভিপি কার্যকর্তারা কলেজ চত্বরে আন্দোলনে বসে। 7 ঘন্টার আন্দোলনের পর জেলা ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে প্রিন্সিপালের কাছ থেকে লিখিতভাবে রিকাউন্টিং নিয়ে আলোচনার আশ্বাস পেয়ে আন্দোলন থেকে উঠে এবিভিপি কর্মীরা। পরদিন প্রিন্সিপাল আলোচনায় বসলেও রিকাউন্টিং করাতে রাজি হননি। এ নিয়ে করিমগঞ্জ কোর্টে মামলা করে বসে এবিভিপি। বুধবার করিমগঞ্জ কলেজের নির্বাচনের উপর স্থগিতাদেশ দেয় করিমগঞ্জের স্থানীয় আদালত। কোর্টের কপি হাতে পেয়ে এবিভিপি কর্মীরা কলেজ অধ্যক্ষকে এক হাত নিয়ে বলেন, প্রথম থেকেই প্রিন্সিপাল রামানুজ চক্রবর্তী এবিভিপি বিরোধ করে আসছেন। নির্বাচন নিয়ে 4টি বৈঠক করার পর ছাত্রদের কথা না শুনে একতরফাভাবে নির্বাচনের দিন ঠিক করেন। নির্বাচনের সময় বিভিন্নভাবে 2-3 জন শিক্ষক এবিভিপি কর্মীসহ প্রার্থীদের হুমকি ধমকি দিয়ে আসছিলেন। এমনকি নির্বাচনের একদিন পূর্বে মহিলা হোস্টেল ওয়ার্ডেন এনএসওয়াই সমর্থনে প্রচার চালানোর অভিযোগ তুলে এবিভিপি। তারা বলেন, প্রথম দিন থেকেই জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর ভাই রামানুজ চক্রবর্তী এনএসওয়াইকে জেতাতে পরোক্ষভাবে মদত দিচ্ছিলেন। নির্বাচনের দিনও এবিভিপির বিরুদ্ধে অনেক চক্রান্ত হয়েছে। একই কক্ষে ভোটদানের সময় কারোর ক্ষেত্রে কলম, কারোর ক্ষেত্রে পেন্সিলের ব্যবহারটাও সন্দেহের আবর্তে। কাউন্টিং হলের ভিতর এবিভিপি কার্যকর্তাদের নানা রকম হুমকি ধমকি দিয়ে দাবিয়ে রাখার চেষ্টা হয়েছে ভোটদান প্রক্রিয়ায়। কলম ব্যবহারের ক্ষেত্রে কোনো বাধা না দিলেও পরে এবিভিপি সমর্থিত প্রার্থীর ভোট অবৈধ ঘোষণা করা হয়। নানা অভিসন্ধির পরও এবিভিপি সমর্থিত প্রার্থী সাধারণ সম্পাদক পদে জয়ের কাছাকাছি পৌঁছে তাকে মাত্র 2 ভোটে হারানো হয়েছে। এ নিয়ে এবিভিপি কার্যকর্তারা রিকাউন্টিংয়ের দাবি জানালে তাদের কথায় কর্ণপাত না করে এনএসওয়াইকে জিতাতে একতরফাভাবে কাজ করে গেছেন কলেজ অধ্যক্ষ ও নির্বাচন আধিকারিক কিসমত সুলতানা। এবিভিপি কার্যকর্তারা স্বৈরাচারী কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ও রিকাউন্টিংয়ের দাবিতে আন্দোলন চালালে তাদের মানসিক নির্যাতন সহ পরীক্ষা কক্ষে দেখে নেবার হুমকি সহ কলেজ থেকে নিষ্কাশিত করার হুমকিও প্রদান করা হয় বলে অভিযোগ তুলেন তারা। ন্যায়ের দাবিতে ছাত্রদের আন্দোলনকে অবজ্ঞা করে জোর জবরদস্তিভাবে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করা হয় বলে তারা জানান। কলেজের সংবিধানকে অবজ্ঞা করে প্রিন্সিপালের পরিবর্তে নির্বাচন আধিকারিককে দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান করানো নিয়েও প্রশ্ন তুলেন তারা। এবিভিপি কর্মী বলেন, এতেই জলের মতো পরিষ্কার যে কলেজ অধ্যক্ষ ও নির্বাচন আধিকারিক সম্মিলিতভাবে এবিভিপিকে হারাতে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে কাজ করে গেছেন। জানিয়ে এবিভিপি আদালতের দ্বারস্থ হলে আদালত এই নির্বাচনের উপর স্থগিতাদেশ জারি করলে এবিভিপি কর্মীরা আদালতের এই রায়কে গণতন্ত্রের জয় বলে অভিহিত করেন। অন্যায়ের উপরে ন্যায়ের জয়। আজকে আমরা সকলেই দেখতে পাচ্ছি যে আজকে আমরা কোর্ট থেকে একটা নোটিশ আইছে, একটা অর্ডার আইছে যে আমরা করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ যে নির্বাচনটা আছে এই নির্বাচনটাকে স্থগিত করে দেওয়া হয়েছে। এটার মুখ্য কারণ হয়েছে গিয়া আমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছি করিমগঞ্জ কলেজের নির্বাচন যখন জেনারেল মিটিং করা হয়েছিল, 4বার জেনারেল মিটিং করা হয়েছিল, করার পরে আমরা প্রিন্সিপাল স্যারের ছাত্ররা কথা না মানিয়ে এমন একটা ডেটে ইলেকশনের ডেটটা দিচ্ছেন যখন করিমগঞ্জ কলেজের হায়ার সেকেন্ডারি স্টুডেন্টসের প্র্যাকটিক্যাল এক্সামিনেশন তথা ফাইনাল এক্সামিনেশন আছে। আজকে তাই নিয়ে ডেট দিয়েছিলাম 2 ফেব্রুয়ারি কলেজ ইলেকশনের, আর 12 তারিখ থেকে আসিল হয়েছে গিয়া এই ফাইনাল এক্সামিনেশন টাইম। 5 তারিখে আমরা কলেজে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন টাইম আসি, মানে ফাইনালি ডেটটা পড়ছে হচ্ছে আমরা 5 তারিখে কলেজ ইলেকশনের, আর 5 তারিখ আমরা আসি প্র্যাকটিক্যাল এক্সামিনেশন আছে। কিন্তু তাই নিয়ে পড়ছিল কি প্র্যাকটিক্যাল এক্সামিনেশনটা ক্যান্সেল করে দিয়েছিল, অন্য ডেটে ফেলাই দিয়েছিল, ফেলাইয়া তাই নিয়ে কলেজ ইলেকশনটা করাইছিল।
আর বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি আমরা এভিপি সমর্থিত যারা প্রার্থীরা আছে তারা কলেজের পক্ষ থেকে দুই একজন টিচার্সরা মানে থ্রেটেনিং করছে আর কি, ধমকাধমকি করছে। আর এছাড়া আমরা প্রথম থেকে এই কলেজের যে প্রিন্সিপাল স্যার আছে তাইনের আমরা দেখতে পাচ্ছি যে তাইনের সবসময় মানে এক সাইডে একটু পাল্লাটা তাইনের ভারী রাখবেন আর কি। তো এইটা কি তার লিগে আমি বুঝতে পারলাম না, মোস্ট প্রবাবলি হইতে পারে কিবা যে তাইনের ভাই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কংগ্রেসের এটার লিগে হইতে পারে, এটা আমরা মানে সন্দেহ করলাম আর কি। আর এছাড়া প্রথম থেকেই আমরা দেখতে পারছি যে আমরা কলেজে যখন ইলেকশন হয়েছে হওয়ার পরে আমরা জিএস ক্যান্ডিডেট যে আছে এ মাত্র 2 ভোটে হারছে। তো এই 2 ভোটে হারার পরে আমরা ছাত্ররা যারা আছে তারা তখনই ইলেকশন রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার আগেই তখনই তারা করছে যে রিকাউন্টিংটা হইতো, ওটার দাবি করছে। কিন্তু এটা আমরা ইলেকশন কমিশন যেটা আছে কলেজের ভিতরে তারা মানছে না, তো তার প্রিন্সিপাল স্যারা মানছেন না, তাই না উঠিয়া বলছেন যে আগে ডিক্লেয়ার হয়েছে, ডিক্লেয়ার হওয়ার পরে আমরা রিকাউন্টিং করি না। কিন্তু যখন ডিক্লারেশন হয়ে গেছে হওয়ার পরে আর তাই মানি না যে ডিকাউন্টিং হইতো না। আজকে আমরা যে ওটিংটা হয়েছে কলেজের ভিতরে এটা কয়েকজনের লইয়া তাই ওটিং করে দিয়েছেন, প্লাস রিটার্নিং অফিসার যে আছে তাই না ওটিং করে দিয়েছেন, তাই তো ওটিং করার কথা আছে, প্রেসিডেন্ট যে আছে তাই না ওটিং করা আছে। তো এই ওটিংটা ওটা পুরো ভুয়া একটা ওটিং করাইছে আমরা কলেজ থেকে, এটাও একটা কথা। আর প্রিসাইডিং অফিসার জিজ্ঞানি হয়েছে যে ওই কলম দিয়া ভোট দিলে ভোটটা কিটা কিছু হইব ইনভ্যালিড হইব না, তখন প্রিসাইডিং অফিসার আবার কইয়া দিছে যে না ভোটটা ইনভ্যালিড হইতো না, ভোটটা ভ্যালিড হইব। কিন্তু ইলেকশনের পরে জানা গেছে যে সবটি কলম দিয়া দেওয়া ভোট ইনভ্যালিড হয়ে গেছে। আর আরেকটা কথা, যখন তারা পেন্সিল দিয়ে ভোট দেওয়ার কথা আছে প্রত্যেক রুমের মধ্যে পেন্সিলের লোক একটা রাবার কেন রাখা আছে, এই রাবারটা দিয়ে ইরেজারটা দিয়ে কিতা করা হয়েছে, এটা আমরা একটা প্রশ্ন। আর এবার যেরকম অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দেখতে পারছে যেরকম করিমগঞ্জ কলেজের ভিতরে একটা আনকনস্টিটিউশনাল ওয়েতে যে ইলেকশনটা করানো হয়েছে, এটার আমরা তীব্র বিরোধিতা করি। আর আজকে তো কোর্ট থেকে যে অর্ডারটা আইছে আজকে তো বুঝাই গেছে যে অন্যায়ের উপরে নিয়ে কীরকম জয় হয়, এটার লেগে আমরা এই ডিসিশনটারে ওয়েলকাম করি, একদম সাধুবাদ জানাই আমরা এই ডিসিশনটারে কোর্টের। পার্টিরা গেছিলাম থেকে ডিপটা গেছি বলছি ম্যাডাম রিটার্নিং অফিসার ম্যাডাম আপনি রিকাউন্টিং করে, ম্যাম বলছেন যে না এখন আমি রিকাউন্টিং করাইতাম না, অ্যানাউন্সমেন্টটা শুনলাম। তো এরপরে তাই বলছি তুমি জিতলে বা আগে রিকাউন্টিং করবাই না, আমরা বলছি হ্যাঁ এই জিতলে বা আগে রিকাউন্টিং করবো। এরপরে আমরা গেলাম অ্যানাউন্সমেন্টের উপরে গেলাম, ম্যাডাম রিকাউন্টিংটা করে দেয়, বল না এখন রিকাউন্টিং হইতো না, এটা তো নিয়ম নাই, কোনো সংবিধান লেখা নেই। কিন্তু বলছি ম্যাডাম আমি তো অ্যানাউন্সমেন্টের আগে বলছি আপনি আশ্বাস দিচ্ছেন যে রিকাউন্টিং করবো। এরপরে আমরা মেমোরেন্ডাম দিলাম, মেমোরেন্ডামে দেওয়ার পরে ম্যাডামে বই না এটা তো আমরা মানতাম না, তাই মানে নিরাও না গ্রহণ করা নাই মেমোরেন্ডামটা, ফলে আর কিছু। তো এরপরে আমরা আবার গেছি বলছে আচ্ছা দাঁড়াও আমরা মিটিং করলে 2 ঘন্টা যাবো, তাই মিটিং করছে। মিটিং করার পরে আমরা গেছিলাম, যাওয়ার পর বলছে ম্যাডাম রিকাউন্টিংয়ের বিষয়টা কিতা ব্যাপারটা, তো ম্যাডাম বল না অত তো রিকাউন্টিং হইতো না, তো এটা এখানে একটু দাও কিন্তু এরপরে তো আর কিতা রিকাউন্টিং করতো না বলছেন। তো আমরা সব মানে সব ছাত্র সংগঠন আমরা বই গেছি ধর্না দেওয়ার পরে আমরা বিকাল 6টা থেকে রাত্রে 9:30 পর্যন্ত আমরা ধর্নাতে আসলাম। তো দেখবো তারা মানে রিকাউন্টিং করার লিগে মানে কিছু নাই, তারা না করে রিকাউন্টিং করতো না। কিন্তু একটা কথা বলবো, রিকাউন্টিং করলে কিতাব বেড়া, তারা তো রিকাউন্টিং করতে চান না, কেন রিকাউন্টিং করলে বুটটা বাড়িব, কিন্তু তারা জানে যে রিকাউন্টিং করার পরে তারা যে বুটটা কমাইছে এটা তারা পুরা শিওর। ছিচকে চোরদের তাণ্ডব অব্যাহত করিমগঞ্জ শহর জুড়ে। এবার ব্যাংক ম্যানেজারের ঘরে চোরের সাফাই অভিযান। পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়ে একের পর এক চুরিকাণ্ড সংগঠিত করছে নিশি কুটুম্ব দল। ঘন ঘন চুরিকাণ্ড সংগঠিত হবার পরও রোধ করা যাচ্ছে না ছিচকে চোরদের। চোর ধরতে ব্যর্থ করিমগঞ্জ পুলিশ। প্রায় দিনই করিমগঞ্জ শহরের কোথাও না কোথাও চুরিকাণ্ড সংগঠিত হয়েই যাচ্ছে। অনেক চেষ্টা করেও চোরদের তাণ্ডব দমনে ব্যর্থ হচ্ছে পুলিশ প্রশাসন। এবার চুরিকাণ্ড সংগঠিত হলো শহরের লক্ষ্মীবাজার রোডের বাণীন্দ্রচন্দ্র সরণিতে। মঙ্গলবার গভীর রাতে চোরের দল নগাঁওয়ে কর্মরত ইউকো ব্যাংকের ম্যানেজার নিরুপম দাসের ঘরের গ্রিল ও জানালার গ্রিল ভেঙে চোরের দল হানা দিয়ে প্রায় 2 লক্ষ টাকার সোনাসহ নগদ 30,000 টাকা হাতিয়ে নিয়ে বুধবার নিরুপম দাসের স্ত্রী চুরিকাণ্ড উপলব্ধি করতে পেরে স্থানীয়দের অবগত করেন। ঘটনার খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসনের নীরব ভূমিকার সুযোগ নিয়ে প্রায় প্রতিদিনই চুরিকাণ্ড সংগঠিত করছে চোরের দল। ঘন ঘন চুরিকাণ্ড সংগঠিত হওয়ার পরও চোর ধরতে ব্যর্থ পুলিশ প্রশাসনের উপর থেকে আস্থা হারাচ্ছেন শহরবাসী জনগণ। রাতে 3টার সময় আমি এখানে একটা শব্দ শুনছি, মানে 2:30-3টার সময় উঠিয়া দেখলাম লাইট দিয়ে আর কি দরজা জানলা সব খোলা, মানে জানলার গ্রিল খোলা হয়ে গেছে। তারপরে তো উঠিয়া সবরে ডাকলাম, দেখি তো এগুলো জিনিসগুলি চিত্রাইলি করে ড্রয়ার খোলা। বাইরে গিয়ে দেখলাম আমার জুয়েলারি বক্স সব মানে সোনা গয়না নাই, পার্স টাকা ক্যাশ নাই, শেষ। সোনা লইয়া গেছে আর টাকা লইয়া গেছে ক্যাশ। তারপর উপরে সোনা শাখা বালা ঝুমকা সব আর কি শেষ। উঠছি
তো ওটা হঠাৎ আমার একটা ফোন আইছে। তো আওয়ার পরে আমি লাগারুম আসলাম, এই দেখ এবছর বুদ্ধ ফোন করছে, বাইরে থাকে, নগাঁও চাকরি লাগে, ব্যাংকে চাকরি করে। আমি ভাবছি তো খাকুর মনে শরীরটা খারাপ করছে, এলে ফোন আমি বলে কলবে করছি, বুদ্ধ কি দিয়েছে বলে দাদা আমরা গোট তো চুরি দিছে, চুরি তো সব শুনছি না আমরা, ই বললে কোনো দিন এই ধরনের কোনো আওয়াজও কোনো দিন পাইছি না। আমি দৌড় দিয়ে উঠে আইছি, আমি চুরি সামনে এলো। আর পরে দেখলাম খাকুর এসে বলে তো জানলা খুলিয়া গ্রিল খুলিয়া ভিতরে ঢুকিয়া তার বউ যে রুমে আসিল, বাচ্চা রুম আসিল, ওই রুমের শোকেস খুলছে, ড্রয়ার খুলিয়া সোনা টাকা সব লিয়ে গেছে। মানে আমরা গ্রামত থেকে চুরিয়া গেলাম, খাওয়ানো একটু সেফটি লিয়া, চুরি চারি যন্ত্রণা লেগে গেলাম খাওয়ানো। আইও যদি জিনিসটা সেফ না হয় কারণ এটা একটা সলিউশন নেই। সোনা প্রায় 1.5 লাখ টাকার মতো সোনা লিয়ে গেছে, আর টাকা মোটামুটি 30-40 হাজার টাকার মতো টাকা লিয়ে গেছে। হিন্দু হওয়ার জন্য মানসিক নির্যাতনের শিকার শুভ্রপ্রতিম চক্রবর্তী নামের এক শিক্ষক। ইআরডি ফাউন্ডেশন পরিচালিত খায়রুন্নেসা বেগম মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষের বিরুদ্ধে এক শিক্ষককে মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। মহাবিদ্যালয়ের আচার্যকে অধ্যক্ষের চাকরের মতো ব্যবহারের নালিশ দেওয়ার জন্যই এই মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বলে জানান খায়রুন্নেসা বেগম মহিলা মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক শুভ্রপ্রতিম চক্রবর্তী। তিনি বলেন, বিগত 3 বছর থেকে তিনি এই কলেজে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসেবে কাজ করে যাচ্ছেন। এছাড়াও কলেজটির উচ্চ মাধ্যমিক স্তরের প্রিন্সিপাল হিসেবেও তিনি কাজ করে যাচ্ছেন। বিগত কিছুদিন পূর্বে সানা সিদ্দিকী নামের উত্তরপ্রদেশের বহিরাগত এক মহিলা কলেজটির অধ্যক্ষ হবার পর থেকেই তিনি সহ প্রায় সকল শিক্ষক ও কর্মীদের সাথে দুর্ব্যবহার করে আসছেন। কিন্তু অনেক শিক্ষকরা নিজেদের চাকরি খোয়ানোর ভয়ে কথা বলেন না, কারণ তিনি এই হুমকি দিয়েছেন যে উনি চাইলেই কলেজ থেকে বের করাতে পারবেন। কলেজ অধ্যক্ষ সহ আরও 3 জন কলেজে বিভিন্ন দুর্নীতিমূলক কাজের সাথেও যুক্ত বলে তিনি জানান। ভুক্তভোগী শিক্ষক শুভ্রপ্রতিম জানান, কলেজের বিভিন্ন ঘটনা নিয়ে তিনি ইআরডি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাকে মেইলের মাধ্যমে অভিযোগ জানানোর পর তাকে প্রাণে মারার হুমকি প্রদান করা হয়েছে বলে উল্লেখ করেন। একমাত্র হিন্দু সম্প্রদায়ের হওয়ার জন্যই কলেজের একটি দুষ্ট চক্র তার বিরুদ্ধে চক্রান্ত করে তাকে কলেজ থেকে বের করে দেওয়ার জন্য এই মানসিক নির্যাতন করা হচ্ছে বলে ভুক্তভোগী শিক্ষক অভিযোগ করেন। এ নিয়ে ন্যায় বিচার চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকটও আবেদন জানান ভুক্তভোগী শিক্ষক শুভ্রপ্রতিম চক্রবর্তী। এদিকে কলেজ কর্তৃপক্ষ কলেজ গেইটে তালা মেরে রেখে দেওয়ার কারণে কলেজ কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ করা সম্ভব হয়নি। আমি এই ইআরডি ফাউন্ডেশনের যে খায়রুন্নেসা বেগম ওমেন্স কলেজও আমি জব করলাম। আমি 10 জুন 2021 আমি এখানে জয়েন করছি। ঠিক আছে, আজকে 3 বছর থেকে আমি এখানে জব করলাম এবং হয়েছে যে কয়েকদিন থেকে মানে আমরা সব মানুষ এখন বাইরের থেকে আনানি হয়েছে এখানেও। হ্যাঁ, কয়েকদিন থেকে মানে বিভিন্নভাবে আমার হ্যারাস করা ওর মেন্টালি প্রিন্সিপাল দ্বারা আমি হ্যারাস হইলাম। হ্যাঁ, প্রিন্সিপাল হইল ডক্টর সানা সিদ্দিকী, ইয়ের থেকে আইসইন ইউপির থেকে। পরশু হঠাৎ 3 বছর থেকে আমি এখানে আসি। পরশু দিন দেবকুমার শইকিয়া একজন ভদ্রলোক তাইন আইয়া একটা রুমও দেখাইছেন। তে প্রিন্সিপালে বিভিন্ন দিন থেকে মানে অ্যাডমিনিস্ট্রেশনও যারা আছে তারা বিভিন্নভাবে আমার লগে অত্যাচার করে। তে এটার লাগে যেহেতু আমরা গার্জিয়ান যে এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আচার্য মহবুবুল হক চ্যান্সেলর ইউএসটিএম তার কাছে আমি বিচারটা আমি এর আগে বিভিন্ন জনের কাছে বিচার দেওয়ার চেষ্টা করছি, কিন্তু বিচার আমি সৎ বিচার পাইছি না। অবশেষে আমি গেছি ইয়ের কাছে, তার কাছে মেইল করছি। হ্যাঁ, তে তার কাছে মেইল করার আমার অপরাধ হইল তার কাছে মেইল করাটা। ঠিক আছে, ওই শইকিয়া এবং বিভিন্ন দিন থেকে আমারে কিভাবে সরানি যায়, যেহেতু আমি একজন নন মুসলিম মানুষ শুভ্রপ্রতিম চক্রবর্তী। আর রিসেন্টলি আমার একটা পজিশন দেওয়া হয়েছে ইআরডিএফ সিনিয়র সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল, কিন্তু যেহেতু মানে এরপর থেকে একটা চক্র কাজ করে এবং আমার প্রথম কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয় না। হ্যাঁ, অথচ আমার দিয়া কাজ করানি হয়। হ্যাঁ, আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয় না, কাজ করানি হয়। এবং বিগত দিনে এরপরে আমি কইতে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাইছি এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমার 25 মে থেকে দেখা গেছে হয়েছে আর কি, অ্যাপয়েন্টমেন্ট লেটার 25 মের ইস্যু হয়েছে। অ্যাকর্ডিংলি দেখা গেছে যে ভদ্রলোকে পরশু আইয়া আমার হ্যারাস করছেন যে দেবকুমার শইকিয়া তাদের কেউ একজনে ফাটাইছে। তো দেবকুমার শইকিয়া যখন
আইয়া আমারে কইছেন যে কেনে তুমি চেয়ারম্যানরে মেইল করলাই, কেনে তুমি চেয়ারম্যানরে মেইল করলাই, তাই না আমারে উঠিয়া তখন কইরা আমি যদি ওখন চাই তোমারে মারতাম পর্যন্ত পারমু, আর চেয়ারম্যান তো যথেষ্ট দয়ালু মানুষ যার লাগি তোমারে ওখানো এখানো রাখছইন, আমি যদি এখানোর চেয়ারম্যান হইতাম তে তোমারে লাত মারিয়া বার করলাম না। হ্যাঁ, আমি যদি এখানোর চেয়ারম্যান হইতাম তে তোমারে আমি লাত মারিয়া বার করলাম না। হ্যাঁ, অ্যাকর্ডিংলি তারাও ইয়ে করে আর কি ভিডিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আমার লোকে এইরকম। ওখানে আমার চেয়ারম্যানে ফোন করছই না আমার হোয়াটসঅ্যাপে, কইরা আমি বুঝি 8টার আগে আজকে কলেজও আই গেছি, কিন্তু পাঞ্চও দেওয়া আছে 8:30টার পরে আইছি আমি কলেজও, আমি ওমেন্স কলেজও। মানে তারা এখন জিনিসটার অন্যভাবে কালার দেওয়ার চেষ্টা করে, যেহেতু আমি নন মুসলিম একজন মানুষ। হ্যাঁ, এর লাগিয়া আমার উপরে এই ধরনের অত্যাচার বিভিন্নভাবে করা ওর হ্যারাসমেন্ট করা হইছে না, বিকজ সিসিটিভি আসিল। আমার মেন্টালি হ্যারাস করা হয়েছে এবং ফিজিক্যালি খোয়া হয়েছে যে আমারে যদি তাই এখানে থাকতে লাত মারি আমার ওই যে দেবকুমার শইকিয়া, তাই আমি কিছু জানি না, তার লোকে আগে কোনো কথাবার্তা হইছে না। আমি বিগত 3 বছর থেকে এখানে আছি। হ্যাঁ, অহন কথা হইছে তাই হঠাৎ বুঝি চেয়ারম্যান রিপ্রেজেন্টেটিভ। ঠিক আছে, চেয়ারম্যান রিপ্রেজেন্টেটিভ। আমি এটার এখন একটা আর কি, যেহেতু আমি আমার কর্তৃপক্ষর কাছে কোনো ধরনের ইয়ে পাইছি না, আমি এখন এটার বিচার চাই। যেহেতু আজকে আমি নন মুসলিম গতিকে আমার লোকে এইরকমভাবে একটা অসমিয়া দিয়া আমারে এখান থেকে তাড়াইবার চেষ্টা করা ওর, এবং আজকে এলিগেশন লাগানি ওর। এখন জানি না বাস বারোইয়া যাওয়ার পরে আইয়া ঢুকছি, বাস যায় 8:30টায়, আমি আইয়া কলেজে ঢুকছি 8:35-এ। এখন এটারে তান খাসে রিপোর্ট করা হয়েছে আমি 8টার আগে আইয়া ঢুকছি। বিভিন্নভাবে জিনিসটারে কালার করার চেষ্টা করা ওর। আসামর মাননীয় মুখ্যমন্ত্রী, করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি এবং আমার উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকাইস্ত, বদরপুরের বিধায়ক আব্দুল আজিজ, সবার কাছে বিচার চাই যে আজকে আমি নন মুসলিম হওয়াতে আমার লগে এই রকমের অত্যাচার। ফের ত্রিপুরায় আটক 3 অবৈধ বাংলাদেশি। সীমান্তরক্ষী বাহিনীর পাহারা দেওয়ার পরও ত্রিপুরার ভারত বাংলা সীমান্ত দিয়ে প্রায় সময় বাংলাদেশিরা সীমান্তরক্ষী বাহিনীর চোখে ধুলো দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। মঙ্গলবার রাতে এমনই অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসা 3 বাংলাদেশি নাগরিককে ধর্মনগর রেলওয়ে স্টেশন থেকে আটক করে জিআরপিএফ। আটক বাংলাদেশিদের মধ্যে 2 জনই মহিলা এবং তাদের সাথে এক শিশু ছিল। ধৃত বাংলাদেশিদের বাড়ি বাংলাদেশের বসিরহাট জেলার অন্তর্গত মৌলভীগঞ্জ থানার আমতলী গ্রামে। ধর্মনগর রেল পুলিশ প্রাথমিক তদন্তের পর ধৃত 3 বাংলাদেশিকে ধর্মনগর পুলিশের হাতে হস্তান্তর করেন। ধর্মনগর থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। কোন দিকে ঢুকছো জানো না? আপনার নাম? হ্যাঁ, তাহের। তাহেরা। আপনার বাসা? হ্যাঁ, শিয়ালদা। এখানে কি আপনার রিলেটিভ আছে কেউ? হ্যাঁ, কাছাড় জেলার সদর ফরেস্ট রেঞ্জের অধীনে থাকা সোনাবাড়িঘাট অঞ্চলে অবাধে চলছে বনজ সম্পদ লুট। বিগত কয়েকদিন থেকেই সোনাবাড়িঘাট এলাকায় বরাক নদীতে একাংশ ভূমাফিয়ারা চালাচ্ছে অবৈধ বালি খনন কার্য। বন বিভাগের অনুমতি ছাড়াই সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে দুষ্ট চক্র বন বিভাগকে ম্যানেজ করে জেসিবি দিয়ে বরাক নদী খুঁড়ে ট্রাক বালু অবৈধভাবে নদী থেকে উত্তোলন করছে। এই অবৈধ খনন কার্যের জন্য বাগপুর অঞ্চলে কয়েকশো বিঘা জমি নদীর বুকে তলিয়ে যাচ্ছে। শীঘ্রই এই অবৈধ বালি খনন কার্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ভুক্তভোগীরা জেলা প্রশাসনের কাছে আহ্বান রাখেন। বাগপুর পাটওয়া এটা তো প্রায় 4-5 বছর ধরে নদী ভাঙ্গনে চলে। এখানে প্রায় 300-400 ঘর প্রায় নদী ঘর বেগে চলিয়ে গেছে, কিন্তু প্রায় এখানে মনে হয় প্রায় আরও 300-400 বিঘা জমিনও নদী ঘর বে চলিয়ে গেছে, কিন্তু এখনও বর্তমানে চলিতে আছে। ক্রম আছে এইদিকে নিচের দিকে গেলে দেখবো এখন বর্তমানে কিছু ঘর নদী ঘর বেজুলে রাখা আছে। এগুলা যার জমিন আছে তো জমিনে অন্যদিকে গেছে গিয়া বাসা বাড়ি বানাইছে, যার জায়গা নাই সে অন্যখানে বাড়া থাকিয়া আছে। সরকারের তো ওইটাই দাবি আর কি, যে তারা এইটা যে যারা যে ক্ষতিপূরণের যে হয়েছে টাকাটা তারা পাওয়ার লাগিন। আর এইটা আমরা বিশেষ করে দাবি হইলে ওটা আর কি, যে নদী ঘর যেটা গেছে যেটা না ভাঙি পেলে এটা সুরক্ষার লাগিন আমরা প্রোটেকশন সরকারের কাছে চাই, আর যে যেটা প্রোটেকশন দেওয়ার লাগিন। বালু উঠানি চলে এখানে কতদিন বালু উঠানি চলে? প্রায় 3 বছর এরকম।
চলে 3-4 বছর ধরে চলে ডেইলি চলেনি যে ডেইলি চলে জেসিবি লাগাইয়েন জেসিপি লাগাইয়া চলে লেবার দিয়ে চলে এরকম চলে আর কি আপনারা বেশি ওইতে পারে ওইতে পারে এটা সুরটা তো তখন ওদিকে আমরা নদীরই পারে সুরটা আই যায় এইরকম হয়তো ক্ষতিগ্রস্ত করতে পারে গাড়ি যায় ডেইলি এখান থেকে বাইরে 600 গাড়ি এরকম যায় জেসিপি তো প্রায় 4-5টা এই জায়গার নাম হইল বাঘপুর পাটুয়ান নদীর ওপার হইল সোনাবাড়ি ঘাট 3-4 বছর তাই বালি উঠানি চলে ওটার লাগিনো বাঙ্গের কিবান কোনটা বুঝা যান না ও মার বালি ডেইলি উঠানি চলে ডেইলি উঠানি চলে কয় গাড়ি যায় এমন গাড়ি বাইরে তো কত গাড়ি আর হিসাব নাই জেসিবি লাগাইয়েন ডিসিপিও লাগে লেবার দিয়ে 3-4টা 5টা হলা ডিসিপি লাগে 3 রাইতে চলে বরাক ফিটনেস ফেস্টিভ্যালের আয়োজন হতে যাচ্ছে করিমগঞ্জে 11 ফেব্রুয়ারি করিমগঞ্জ শহরে এই অনুষ্ঠানের আয়োজন হবে বরাক ফিটনেস ফেস্টিভ্যালে 4 কিলোমিটার ম্যারাথন আর্ম রেসলিং বডি বিল্ডিং পাওয়ার লিফটিং এই 4 রকমের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এতে বরাক উপত্যকা সহ হোজাই লামডিন থেকে 150 এর অধিক প্রতিযোগী অংশগ্রহণ করবেন 11 ফেব্রুয়ারি করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠান আয়োজিত হবে বলে আয়োজকরা জানান তারা এই অনুষ্ঠানকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য করিমগঞ্জবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তো ভালো যে প্রথম করিমগঞ্জ জেলায় ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে বরাক ফিটনেস ফেস্টিভ্যাল আয়োজন হতে যাচ্ছে সেটা করিমগঞ্জবাসীর জন্য একটা গৌরবের বিষয় যারা আয়োজন তাদের ধন্যবাদ জানাই বিশেষ করে এখানে আমাদের দলের জ্যেষ্ঠ নেতা বিশ্বরূপ ভট্টাচার্য মহাশয় সব দিনই খেলাধুলার সঙ্গে বা এই সমস্ত অনুষ্ঠানের সঙ্গে ওদিকে উনি যেখানে আছেন এবং যারা আয়োজক ভাইয়েরা আছেন সবাই মিলে আমরা আশাবাদী এই বরাক ফিটনেস ফেস্টিভ্যালটা সুন্দর এবং সার্থক হবে বলে আমরা আশাবাদী পূজাই লামডিং ওই সমস্ত জায়গা থেকে প্রতিযোগীরা এখানে উপস্থিত হবেন প্রায় 150 শতাধিক প্রতিযোগী এখানে উপস্থিত থাকবেন এবং এখানে উপস্থিত থেকে এই প্রতিযোগিতাগুলোতে তারা অংশ নেবেন এবং করিমগঞ্জের যুব সমাজকে বডি ফিটনেসের জন্য উৎসাহিত করার এই কার্যক্রম রাখা হয়েছে যারা করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমরা আশা করব করিমগঞ্জের সুধী নাগরিকবৃন্দ যারা আছেন যারা যুব বন্ধুরা আছেন জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে যারা যুক্ত আছেন সবাই মিলে সহযোগিতা করে এইবারের বরাক ফিটনেস ফেস্টিভ্যালকে সর্বাঙ্গীন সুন্দর করার লক্ষ্যে সকলের শুভেচ্ছা সকলের আশীর্বাদ এবং সকলের উপস্থিতি বরাক ফিটনেস ফেস্টিভ্যাল কামনা করে এবারে নিনেছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 ঘটিকা থেকে 2 ঘটিকা অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা আজাদ সাগর রোড করিমগঞ্জ যোগাযোগ নম্বর 7578057632 9859147414 আপনি ঘর বানিয়েছেন ঘরের রং নিয়ে চিন্তা করছেন চিন্তার দিন শেষ করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো বিশ্বাসের অপর নাম ডিউলাক্স লেটস কালার উইথ ডিউলাক্স আমাদের ঠিকানা স্টেশন রোড করিমগঞ্জ বিশাল মেগামার্টের সম্মুখে যোগাযোগ নম্বর 9854299300 9401449722 বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট স্টেশন রোড করিমগঞ্জ মোবাইল 910180
5530 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং, 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর, 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391 9678806896 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।